আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন। আখেরি মোনাজাতে শেষ হল 58তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান। আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। সিএনজি অটো রিকশা চালকদের অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজট। নগরবাসীর চরম ভোগান্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ে জেল জরিমানার নির্দেশনা বাতিল। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ফজলে করিমকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। অভিযোগ ব্যবসায়ীদের। কঠোরভাবে তদারকির নির্দেশ সরকারের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে জানিয়ে প্রধান উপদেষ্টা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অতিথি নয়, প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে কাজ করতে চান বলে জানান তিনি। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, সরকারের কাজ হয়রানি রোধ করে জনসেবা নিশ্চিত করা। নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অনুযায়ী গত 6 ফেব্রুয়ারি নিজ কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে নতুন বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। ডিসিদের এই ফোরামকে মহাশক্তিধর সমাবেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশ গঠনে সকলকে টিম ওয়ার্ক করার আহ্বান জানান। তাগিদ দেন যে কোনো মূল্যে ডিসিদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল এন্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হয়, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জেলার মান উন্নয়নে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন যেসব জেলা র্যাঙ্কিং এ ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবার এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোরভাবে তদারকির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জনগণ যেন ভালো কাজের জন্য মনে রাখে, ডিসিদের এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল 58তম বিশ্ব ইজতেমা। তৃতীয় ও শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের একাংশের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় সহিংসতা চালাতে পারছে ইহুদিরা। তাবলিগ জামায়াতের বিভেদ ভালো বার্তা দেয় না মন্তব্য করে আগামীতে মিলে মিশে ইজতেমা আয়োজনের তাগিদ দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12:38 আখেরি মুনাজাত শুরু করেন। 30 মিনিটের মুনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাক্তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরিক হন আখেরি মোনাজাতে। আমরা চাই হযরত উলামা ইকরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলীগের বিভেদ দূর হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হায়াতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে এবং সবাইকে যেন দিনের মধ্যে দাখিল করে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবারে ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা। তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের আহ্বান মুসল্লিদের। 1966 সাল থেকে এই তুরাক্তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বসত এই তুরাক্তীরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যকার বিরোধে আলাদা আলাদা ইজতেমা হয়। সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় মিলন মেলার পরিবেশ এখানে আর দেখা মিলছে না। তারপরও এবার স্বস্তির বিষয় হলো যে জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যকার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে দেশের নেতৃত্বকে বাছাই করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সময় এসেছে দলকে পুনর্গঠনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তার অভিযোগ, ভোটের নামে মানুষের সাথে প্রতারণা করে স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান বলেন, এখন দেশকে পুনর্গঠিত করতে হবে, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার ভিত্তিতে দেশকে গড়ে তুলতে হবে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস 2 মাস বা 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, যা নতুন বাংলাদেশ নির্মাণের পথে প্রতিবন্ধকতা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই মুখপাত্র। অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
এখন থেকে আর মিটারে নয়, সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। সকালে অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। তবে সকাল থেকে চালকদের সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আটকে দেয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী ও কর্মজীবীরা। আরও জানাচ্ছেন রাশনা দাস। 2012 সালের মিটারে নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালানোর দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। তাদের দাবি মিটারে নয়, চুক্তিতে সিএনজি চালাবেন তারা। প্রত্যেকটা গাড়িতে কাগজে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা রাস্তায় নামাইছি। আমরা চাই যে মিটার ছাড়া গাড়ি চলুক। বিভিন্ন রকমের অজুহাতে দিয়ে আমাদের খুব হয়রানি করে রাস্তাঘাটে। এই কারণে আমরা খুব ত্যাক্ত হইয়া রোডে নামিয়ে এই আন্দোলন শুরু করছি। 200 টাকার মামলা এখন 2000 টাকা পর্যন্ত আছে। আগে গেট ছিল 30 টাকা, এখন বর্তমানে 43 টাকা। আগে জমা দিতাম 900 টাকা, এখন জমা দেয় 1100 টাকা। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরীক্ষা দিতে পারতেছে না, এখন 12টা 20 বাজে, আমার পরীক্ষা 20 মিনিট লেট হয়ে গেছে। আমি এত জ্যাম রাস্তা। আমিন বাজার থেকে আমার আসতে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগছে, মানে অসহনীয় জ্যাম আর কি। এখন আমি আধা ঘন্টার মধ্যে জ্যামে থেকে আসছি। বসে সমাধান করা উচিত, কিন্তু রাস্তায় জনগণকে দুর্ভোগ দিয়ে কষ্ট দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় বর্ষাকালে বা যখন একটু ক্রাইসিস থাকে তখন তারা অনেক ডাবল ভাড়াও অনেক সময় চায়। তো এইগুলো দূর হবে যদি মিটারে চলে। পরে আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। BRTA পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মিটার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল BRTA। যে কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করা থেকে আন্দোলনকারীদের সরে আসার দাবি জানান নগরবাসীরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বর্তমান সরকার দেশে দায়িত্বশীল, নির্ভীক, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা দেখতে চায়, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার আশা, নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদের বয়ান প্রচার হবে না। গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ও ফিরে দেখা 1 থেকে 36 জুলাই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, সাংবাদিকরা কারো খারাপ কাজের সমালোচনা করতে পারবেন। দেশে এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বিগত 1 থেকে 36 জুলাই পর্যন্ত আন্দোলন ও সকল আত্মত্যাগের তথ্যচিত্র তৈরি করা হবে বলেও জানান শফিকুল আলম, যা থেকে নতুন দেশ গড়ার প্রেরণা পাবে তরুণ প্রজন্ম। আমরা নতুন একটা ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে। সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন, এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই। এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মশিউর রহমান তামিম জানান, সরকারের ইচ্ছের উপর নয়, সঠিক ও সুস্থ তদন্ত এবং ন্যায় বিচারের উপর নির্ভর করবে বিচার কাজ। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্ত কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আইনে এবং বিধিতে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক অথবা কোনো এনজিওর রিপোর্টকে আমরা এই ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য এভিডেন্স হিসাবে গ্রহণ করতে পারি। তার আলোকেই আমরা জাতিসংঘের এবং পৃথিবীর সর্বোচ্চ একটি সংস্থার রিপোর্টকেও আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আকাশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান,
আবু সাইদ হত্যা মামলার আসামি আকাশ 5 অগাস্টের পর থেকে পলাতক ছিল। ডেভিল হান্ট অভিযানে ইসলামপুর থানার পুলিশ গত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তেলের সাথে অন্য পণ্য নিতেও বাধ্য করছেন তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বৈঠকে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে মিল মালিকদের দাবি 27 ফেব্রুয়ারি থেকে বাজারে তেলের সংকট থাকবে না। এ সময় ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট শরফুল আলমের। মুসলিম প্রধান দেশগুলোতে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, যদিও বাংলাদেশে এই চিত্র ঠিক বিপরীত। এখানে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন ব্যবসায়ীরা। চলতি বছরে এরই মধ্যে রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই জন্য মিল মালিকদের দোষ দেন পাইকারি ব্যবসায়ীরা। কোন দোকানে 2 লিটার 5 লিটার কোন তেল আছে কিনা? সরজমিনে আপনারা সবাই চলেন। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে ওনারা 5-6 জন কোম্পানি। ওনারা মাল সাপ্লাই কেন শর্ট রাখতেছে, এটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এবং আমি এটুকু আপনাদেরকে বলতেছি, আমরা কালকা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে, ভোজ্য তেলের বাজারে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, কোনোভাবেই ভোজ্য তেলের সাথে অন্য পণ্য যুক্ত করা যাবে না। আমরা কেউ ফেরেশতা আর কেউ শয়তান না, মিক্সড দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই থাকবে, এবং এই কারণে ওনারা কথা দিয়েছেন যে ওনাদের কারা কি করবেন, আমরা এটা বাস্তবায়ন করার ব্যবস্থা নেব। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের দেয়া প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি আরও বলেন, তরুণ প্রজন্মের দেশপ্রেম সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। জুলাই আন্দোলনে তারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে জীবন দিয়েছে, কিন্তু পিছু হটেনি। তরুণদের এই আত্মত্যাগ আগামীতে জাতির পথ চলার প্রেরণা হয়ে থাকবে। আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু নাই, এমন কিছু বাকি নাই যেটা করেন নাই, কারণ তার কাছে ক্ষমতাটা বড় ছিল। ক্ষমতাটাকে পার্মানেন্ট রাখার জন্য সে এই সমস্ত অপকর্ম একের পর এক চালিয়ে গিয়েছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। জাতিসংঘের যে প্রতিবেদন, যে ঐতিহাসিক দলিল, এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজের মাঝে বড় গর্ত সৃষ্টি হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও 7 বছরে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ। উল্টো জোড়াতালি দিয়ে দায়সারাভাবে করা হচ্ছে মেরামত। তাই প্রতিদিন কয়েক হাজার যানবাহনের চাপে যে কোনো সময়ই ধসে পড়ার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এই সেতুটি। ঝালকাঠি থেকে এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 80-র দশকে নির্মাণ করা হয়েছিল 125 মিটার দীর্ঘ এই বেইলি সেতু। বরিশাল খুলনা আন্তঃবিভাগীয় সড়কে অবস্থান হওয়ায় এতে গাড়ি ঘোড়ার চাপ থাকে অনেক। নতুন করে পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় সেতুটির ব্যস্ততা বেড়েছে আরো কয়েক গুণ। অথচ আরো 7 বছর আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে, দায়সারা এই ঘোষণা দিয়েই সংস্কারের নামে সরকারি অর্থ লোপাট করছেন অসাধু কর্মকর্তারা। তাই 600-রও বেশি জোড়াতালি নিয়ে শেষ প্রহর গুনছে বাসন্ডা বেইলি সেতু। বিকল্প না থাকায় বাধ্য হয়ে
জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে হাইওয়ে রোড, সেখানে এত ঝুঁকিপূর্ণ অবস্থা যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 90%। যখন একটা ভারী যানবাহন এখান থেকে যায় তখন ব্রিজ যেভাবে দোলে তাতে মনে হয় এখনই পড়ে যাবে। ওই গাড়ি চলতে চলতে ওই স্লিপারটা ডাইবে যায়, এটা দেখা যায় আজকে সারছে, আবার একদিন পরে আবার একটা সারবে। ব্রিজটা এখন বর্তমান সমস্যা করা দরকার, ব্রিজটা নতুন করে করা উচিত। ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ বলছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিগগিরই বেইলির পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। সন্ধ্যা সেতুটির ইতিমধ্যে আমাদের ডিজাইনের কার্যক্রম চলমান রয়েছে। এই বেইলি ব্রিজটির হাইড্রোলজি, মরফোলজি এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ডিজাইনটি শেষ হওয়ার পরে আমরা এটির প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন কাজ করব। শুধু ৩৫ বছরের পুরনো বাসন্ডা সেতু নয়, জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ও কালভার্টের সংস্কার চান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ ক্রয়। অর্থবছরের ৮ মাস পেরিয়ে গেলেও ওষুধ কেনার টেন্ডার আহ্বান করা হয়নি এখনো। ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এছাড়া র্যাবিস ভ্যাকসিন পাচ্ছেন না হিংস্র পশুর আক্রমণে আহত রোগীরা। তবে সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলতঙ্ক বিভাগ এটি। প্রতিদিন গড়ে এখানে ১৫০ রোগী আসছে কুকুর, বিড়াল, বানরের মতো হিংস্র প্রাণীর আক্রমণে আহত হয়ে। হাসপাতালটিতে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে টিকা দিতে হচ্ছে রোগীদের। হাসপাতালের ফার্মেসি বিভাগও অনেকটা ওষুধশূন্য। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশই বাইরে থেকে কিনছেন প্রয়োজনীয় ওষুধ। এতে বিপাকে পড়েছেন দুস্থ রোগীদের স্বজনরা। এক কথা আমাদের কিনতেই হবে, কিনা ছাড়া কোনো পথ নাই। আমরা অনেকগুলো লোক ছিলাম ওই দিন, কি আমরা সবাই মিলে বলছি যে না আমরা কেন কিনবো, যদি যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টকে আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে, সবাইকে দিয়ে আমরা কিনে আনছি। সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে, এটা আমরা শুনলাম, তাই কিনতে হচ্ছে। আমরা তো ভাই ভোগান্তির ভিতর আছি এবং এখানে এসে ভ্যাকসিন কিনে দেওয়া লাগছে। তো আমরা সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার মানে আমাদের কোনো মানে হয় না। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম কর্তব্যরত নার্সরা। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান তারা। ব্যথার ইনজেকশন বা অন্য কোনো ইনজেকশন কিছু সময় সাপ্লাই থাকে, কিছু সময় আবার থাকে না। ওটা সাপ্লাই ডিপেন্ডেন্ট। রোগীর প্রেশারের বেশির কারণে ফুরাই যায় অনেক তাড়াতাড়ি। একটা ভ্যাকসিনের দাম বাইরে কিনতে গেলে 500 টাকা। তাই আমরা বলি যে একটা ভ্যাকসিন ভেঙে 4 জনকে দেওয়া যায়, তাই আপনারা 4 জন মিলে গ্রুপ করেন। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে, এ বিষয়ে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে। এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। চলতি অর্থবছরে মেহেরপুর জেনারেল হাসপাতাল 4,87,00,000 টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ পেয়েছে মাত্র 2,13,00,000 টাকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দ্বিতীয় দফায় 119 জন অবৈধ ভারতীয়কে নিয়ে মার্কিন বিমান গত রাতে ভারতে পৌঁছয়। এর মধ্যে 67 জনই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। বাকিরা গুজরাট, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানের। রাত 11:40 পাঞ্জাবের অমৃতসরে পৌঁছয় অবৈধ ভারতীয়দের বহনকারী বিমানটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে অতিরিক্ত যাত্রীদের চাপ এবং ধাক্কাধাক্কিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 15 জনই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকেই। গতরাতে মহাকুম্ভগামী ট্রেনে উঠতে গিয়ে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। দিল্লি রেল বিভাগ জানায়, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে 2টি প্ল্যাটফর্মে
কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, তবে সময়মতো ট্রেন না আসায় যাত্রা বাতিল হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে যখন ট্রেন আসে তখন তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করেন পুণ্যার্থীরা। এতে পদপিষ্ট হয়ে এই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এর আগে গত মাসে কুম্ভ মেলায় পদদলিত হয়ে আরও 40 জনের মৃত্যু হয়। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় রাশিয়াকে আঞ্চলিক ছাড় দেবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বক্তব্যে ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেনারেল কেইথ কেলগ। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে ট্রাম্প পুতিনের শান্তি আলোচনার উদ্যোগ বিপরীত মেরুতে চলে যেতে ইউরোপ আমেরিকার সম্পর্ক। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়ার সাথে প্রায় 3 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের রসদ জুগিয়েছে বাইডেন প্রশাসন। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব দেন পুতিন মিত্র ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করেন তিনি। এতে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েছে নতুন মোড়। বিপাকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এ অবস্থায় ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরালো করতে ব্যস্ত তিনি। তবে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়ার ঘোষণায় দুই মহাদেশের সম্পর্কে এখন ফাটল স্পষ্ট। জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেয়া বক্তব্যে ট্রাম্পের বিশেষ দূত জানান, ইউরোপীয় দেশগুলো ছাড়াই শান্তি আলোচনা হবে, তবে অবশ্যই আলোচনার টেবিলে থাকবে ইউক্রেন। রাশিয়াকে যেমন আঞ্চলিক ছাড় দিতে হবে, তেমনি ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় ইউরোপকে রাখার প্রয়োজন মনে করছি না। যুদ্ধকে ঘিরে বর্তমানে উত্তর কোরিয়া, ইরান, চীনের যে জোট তৈরি হয়েছে সেটি আমরা ভেঙে ফেলতে চাই। আমরা এই বার্তাটি দিতে চাই, কোনো আগ্রাসনই গ্রহণযোগ্য নয়। সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর সহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আমি মনে করি ইউরোপীয় সশস্ত্র বাহিনী গঠনের সময় এসেছে। এখন ইউরোপ আমেরিকার মধ্যে পুরনো সম্পর্কের যুগ শেষ। এখন থেকে পরিস্থিতি বদলাবে এবং ইউরোপকে সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে। আমেরিকা এমন সিদ্ধান্ত নিতে পারে যা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হবে। এদিকে ক্ষমতায় আসার 4 সপ্তাহ পূর্ণ না হতেই ইউরোপীয় রাজনীতিকদের সমালোচনায় মেতেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এই সমালোচনার জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের নেতারা। এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে নয়, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। পুতিন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ধ্বংস করেছেন। তিনি সহযোগিতার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আন্তর্জাতিক চাইল্ডহুড ক্যান্সার ডে উপলক্ষে ক্যান্সার আক্রান্ত ও ক্যান্সার জয়ী শিশুদের নিয়ে সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেমিনারে ক্যান্সারের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় পেডিয়াট্রিক, হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম বলেন, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল, তাই শুরু থেকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনার শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন চিকিৎসকরা। বাংলাদেশে অ্যাটলিস্ট মানে বিএসএমওতে পিডিয়াট্রিক, হেমাটোলজি, অনকোলজি বিভাগে যেটা চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক মানের চিকিৎসা শুরু হয়েছে। যদিও আমাদের একটু আমরা পিছিয়ে আছি, রিল্যাপস চিকিৎসা এটা আমি পরে আসছি। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার ওসাসুনার সাথে 1-1 গোলে ড্র করেছে লা ব্লাঙ্কোরা। তাতে শিরোপা লড়াই এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তারা। যদিও 10 মিনিটে কিলিয়ান এমবাপ্পে লিড এনে দিতে পারতেন, তবে তাকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক সার্জিও হেরেরা। এরপর 15 মিনিটে ফ্রেঞ্চ তারকার গোলেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। 28 মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ওসাসুনা। আইমার ওরোজকে হতাশ করেন থিবো কার্তোয়া। উল্টো
বুদিমিরের গোলে 58 মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। এই জয়ে 51 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 50 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 1 ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট 48। ওমর মারমুশের হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 4-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইত্তেহাদে এই মিশরীয় ফুটবলারের গোলে 19 মিনিটে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। 5 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর 33 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন মারমুশ। 61% বল দখলে রাখা ম্যান সিটির হয়ে 84 মিনিটে শেষ গোলটি করেন ম্যাকার্থি। এই জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। Superstars in the Northwest. সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন। আখেরি মোনাজাতে শেষ হল 58তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান। আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। সিএনজি অটোরিকশা চালকদের অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজট, নগরবাসীর চরম ভোগান্তি। অতিরিক্ত ভাড়া আদায়ে জেল জরিমানার নির্দেশনা বাতিল। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ফজলে করিমকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। অভিযোগ ব্যবসায়ীদের। কঠোরভাবে তদারকির নির্দেশ সরকারের। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।